This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দুপুরের 4 ব্রেকিং টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। কুণাল ঘোষের পর এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা মন্ত্রী ফিরহাদ হাকিমের। মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, এবার রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। কারো দয়ায় কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। কি বলেছেন ফিরহাদ হাকিম, আগে শুনুন। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তিলোত্তমার বাবার সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। ফিরহাদ হাকিম কি বলল আপনি শুনলেন, আমি তাও একবার বলছি। আপনাকে উদ্দেশ্য করে যেটা বলা হয়েছে, এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, রাজনীতি করছেন। আপনি কি বলবেন? আমি তো সবার প্রথমে বলবো, আমি একজন পশ্চিমবঙ্গবাসী। এটা কি উনি আমাকে মনে করছেন? আজকে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্রের প্রজার যে অধিকার, মুখ্যমন্ত্রী কোনো দলের প্রতিনিধি নন। সমস্ত বাংলার কে ওনাকে ভোট দিয়েছে কে দেয়নি সেটা বড় কথা নয়, উনি সমস্ত সবার ভোট পেয়ে আজকে ওখানে ক্ষমতায় বসেছেন। এবং শিয়ালদা আদালত যে রায়ের কপি তুলে দিয়েছে সবার কাছে এবং আমার কাছে দিয়েছে, সেখানে যে সমস্ত কথাগুলো লিখেছে তারই প্রতিফলন মাত্র আমি রেখেছি। এবং আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী ছিল, তার কর্মস্থলে সে খুন হয়েছে। এটা অতি সাধারণভাবে ওনারা কিভাবে পুলিশের সিপি উপস্থিতিতে সেখানে তদন্তে এত গাফিলতি এবং পুলিশের যে সমস্ত বক্তব্য শিয়ালদা কোর্টে উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন এবং রায়ের কপিতে যা লিখেছেন পুলিশের বিরুদ্ধে, তারই বিরুদ্ধে বলেছি। এই যে সমস্ত কথা, এর এখতিয়ারের মধ্যে, এখতিয়ার যে জিনিস, তার মধ্যে পড়েই মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতা থেকে পদত্যাগ, তার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করা উচিত। কাকু, আপনার কাছে আমি একটু অনুরোধ রাখবো, আপনি প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ কুণাল ঘোষ কাল এই বিষয়ে এক বক্তব্য রেখেছিলেন। আপনি প্লিজ সঙ্গে থাকুন, সেই বক্তব্য আমরা শোনাতে চাই আপনাকে। অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে। তাদের পাল্লায় পড়বেন না, তাদের প্ররোচনায় পা দেবেন না। এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত। ওনারা কার কার সঙ্গে কথা বলছেন, কারা কি শেখাচ্ছে, কোন কারণে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এই গোটা বিষয়টাও তাহলে আর একটা তদন্তে আসা উচিত। জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে, জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে, জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল কি করে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়, তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? তারা কি সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কিসে কিসে খরচা করলো? তিলোত্তমার বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কাকু, আপনি শুনলেন কুণাল ঘোষ কি বললেন। মানে তৃণমূলের তরফ থেকে একটা বিষয় যেটা পরিষ্কারভাবে রাখা হচ্ছে যে রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তারা যেটা বলছেন, মানে আপনাদের মুখ দিয়ে তারা কথা বলাচ্ছেন বলে তাদের বক্তব্য। আপনি কি বলবেন? আমি উত্তর দেবো, অন্য কোনো কথার উত্তর দেবো না। এই কথার উত্তর একটাই, আপনাকে বারবার বলবো, শিয়ালদা কোর্টে যে রায়ের কপি নিশ্চয়ই উনি পেয়েছেন
ওটাকে একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়ুন, এবং আমি যে কথাটা বলেছি সেটা যে সঠিক উনি সেটা বুঝতে পারবেন। আমার এটা 100% বিশ্বাস। আমি যে কোনো ভুল বলিনি সেটা উনি বুঝতে পারবেন। এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন কারো কোনো দলের প্রতিনিধি নন, আমারও প্রতিনিধি এবং রাজ্যের প্রতিনিধি। সেই হিসাবে উনি এটা পড়ে ওনার আশা, আমি মনে করব উনি খুব শান্তভাবে পড়ে শান্তভাবে উত্তর দেবেন এবং উনি তার ক্ষমতা থেকে চেয়ার ছেড়ে দেবে, পদত্যাগ করবে। ওনার কাজের ব্যর্থতাই মনে করে উনি পদত্যাগ করবে। ধন্যবাদ কাকু আমাদের সাথে কথা বলার জন্য। তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে কথা বলছিলেন, তার প্রতিক্রিয়া আমরা নিচ্ছিলাম, কারণ তৃণমূলের একের পর এক নেতারা যে বক্তব্য রাখছেন তিনি কি ভাবছেন সেটা নিয়ে শুনলাম। কিন্তু যে বক্তব্যের প্রেক্ষিতে, অর্থাৎ তিলোত্তমার বাবা যে কথা বলেছেন, যার জন্য তৃণমূল নেতারা এতগুলো কথা বলেছেন, সেই বক্তব্য আমরা একবার ফিরে দেখব। মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয় উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। তিলোত্তমার বাবার বক্তব্য শুনলেন, যে বক্তব্য নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন নিজের এখতিয়ার বুঝে চলুন। ফিরহাদ হাকিম কি বলেছেন আরো একবার শোনাবো। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। বিরোধীরা কি চুপ করে আছে ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর? না, নেই। আগে নিজের এখতিয়ার বুঝুন, প্রকৃত সত্য সামনে আনুন। ফিরহাদকে ঠিক এইভাবেই পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত। নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। নাটক নয়, কোর্টে গিয়ে আপিল করা নয়, এখনও তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন, কারণ এখনও কেস বেঁচে আছে। আপনারা যে তথ্য গোপন করেছেন, যাদেরকে আড়াল করছেন, তাদেরকে এক্সপোজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এসব মন্তব্য করার সাহস পাচ্ছেন, মন্তব্য করেছেন অধীর চৌধুরী। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল। সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয় সে তাদেরকে অপমান করছে, এটা আমাদের সকলের লজ্জার। বিতর্ক আরো একটি বিষয় নিয়ে হচ্ছে, পদ্মশ্রী। আধ্যাত্মিকতা এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। কিন্তু বিতর্ক কোন জায়গায়? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় সব থেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। এই যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী, সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়। এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল
এত বছর আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা চিন্তা ভাবনা করেছেন। নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার তো পদ্মশ্রী প্রাপ্তিতে কার্তিক মহারাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যারা ঠিক মনে করেছেন তারা দিয়েছেন। আমি যেভাবে ওনাকে দেখি আর কি, তাতে তো পাওয়ার কথা না, পেয়েছে। মানদণ্ড সত্যি আমি বুঝি। বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে রয়েছেন, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে। এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। এরকম কোটি কোটি মানুষ আমাদের কাছে আছেন যারা পুরস্কার পেতে পারেন। কেন্দ্র সরকার ধীরে ধীরে তাদেরকে সম্মানিত করবে, যারা একদিন অবহেলিত ছিলেন, যাদেরকে কেউ চিনত না, জীবনে ব্লাউজ পরেনি সেই মায়েদের, যে চপ্পল পরেনি সে রায়ের কার্পেটে হেঁটেছে, এটা মোদি করিয়েছেন। কারণ তারা সারা জীবন এই সমাজের জন্য কন্ট্রিবিউট করেছে। যারা সমাজকে লুট করেছে তারা এর গুরুত্ব বুঝতে পারবে না। তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে, যারা এই ভাবাদর্শে, আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার, আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের, এটুকু বলতে পারি। কিছুদিন আগে কার্তিক মহারাজকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিজেই, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন হুমায়ুন কবির। পদ্মশ্রী প্রাপ্তির পর জবাব দিলেন কার্তিক মহারাজ। ব্যাপারটা হচ্ছে যে আমি মুর্শিদাবাদে আছি 50 বছর যাবত, প্রায় 50 বছর। এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াত করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাইনি। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবেন। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও কি তাদের মুখে অন্য একটা পড়লো না? সেটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে।
ভোটের সময় শক্তিপূর্ণ অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। সংখ্যালঘুদের চাপে সাধু সন্তদের অপমান করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা প্রচারে এসে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। অবশ্যই আমাদের নজর থাকবে সারেঙ্গার দিকে, কারণ সেখানে পরাশল এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ। এর আগে বাঘের পায়ের ছাপ দেখা যায় বাঁকুড়ার বাগডুবি ও কাকড়াঝোড় জঙ্গল এলাকায়। বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেই অনুমান বন দফতরের। স্থানীয় জঙ্গলগুলিতে কড়া নজরদারি বন দফতরের। আমরা সকাল 7টার সময় দেখেছি, মানে যারা আমাদের গ্রামের মানুষ মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল, তো তারা সকালে দেখেছে সাপটা। কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ, মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে। ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, থানার থেকেও এসছে আধিকারিকরা, তারা যাচাই করছে যে এটা কিসের থাবা। সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা, এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে, তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা। আমদানি নির্ভর অর্থনীতি থেকে গত এক দশকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারত। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় যা পশ্চিমী দেশগুলিতেই তৈরি হতো, আজ তার অনেকগুলি মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রফতানি হচ্ছে। তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে রয়েছে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রফতানি, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি। সব ক্ষেত্রে ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রফতানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের যে উন্নতি তা আমাদের সকলেরই চোখে পড়ছে। এক দশকে কতটা ঘুরে দাঁড়িয়েছে ভারত। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রফতানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় আমরা ভাবতাম পশ্চিমী দেশগুলিতেই যা তৈরি হতো আমরা সেগুলো পেয়ে এসেছি, আজ তার অনেক জিনিস মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রফতানি হচ্ছে। কি কি জিনিস? তার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রফতানি, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি। সব ক্ষেত্রে ভারত আর শুধুমাত্র গ্রাহক নয়, বরং উৎপাদক ও রফতানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতিতে বদল আমরা দেখছি। আগে ভারত যেখানে শুধুই গ্রাহক ছিল, এখন ভারত থেকে অনেক কিছু, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে ইলেকট্রিক গ্যাজেট, কফি, অনেক কিছুই যেগুলো স্ট্যাম্প, এখন মেড ইন ইন্ডিয়া রফতানি করছে ভারত, ঘুরে দাঁড়াচ্ছে। এবং আমরা দেখলাম মোদী সরকারের এই আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রফতানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। আগে যা পশ্চিমী দেশগুলো থেকে তৈরি হতো, আজ অনেকগুলি
মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রফতানি হচ্ছে। ওই যে বললাম অনেক কিছু রয়েছে, ইলেকট্রিক গাড়ি রয়েছে, প্রিমিয়াম কফি রয়েছে, হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি, সব ক্ষেত্রে ভারত আর শুধু গ্রাহক নয় বরং উৎপাদক এবং রফতানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। আর এরই মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আবারও নজর রাখতেই হচ্ছে। আবারও শহরে বেপরোয়া গতির বলি, বিটি রোডে হিট অ্যান্ড রান। চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শ্যামবাজার থেকে সিথির মোড়ে যাওয়ার সময় ভ্যানে ধাক্কা, গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভ্যান চালকের। ভ্যানে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টাও করে চালক। পালানোর সময় দাঁড়িয়ে থাকা গাড়িতেও ধাক্কা, গাড়ি ছেড়ে পালিয়ে যান চিকিৎসক, পরে তাকে গ্রেফতার করা হয়।